তাহলে বস্তুনিষ্ঠ রচনার টপিক মানে টপিক বেসের ক্ষেত্রে কি হতে পারে, এই যে একটা রচনা দিয়ে দেখালাম। কোন রচনাগুলোতে ডিফারেন্ট হবে অবশ্যই প্যারাগ্রাফ, কিন্তু মানে এরকম টাইপের দেওয়া যাবে। তো মতামত ধর্মী রচনাতে যদি আমরা চাই, মতামত ধর্মী রচনা, অপিনিয়ন বেসড রচনাতে যদি আমরা চাই, তাহলে ধরো আমি একটা জাস্ট একটা লিখলাম, টাকা থাকলেই সুখী হওয়া যায়, তোমার মতামত। ক্যারেক্টার, টাকা থাকলেই সুখী হওয়া যায়, তোমার মতামত দাও। এই, এটা যদি রচনা হয়, তাহলে আমাদের কি কি করতে হবে? একটা জিনিস বলো তো, টাকা থাকলেই সুখী হওয়া যায়, এইখানে কয়টা কয়টা টপিক আছে? একটা না দুইটা? কারো কাছে কি দুইটা মনে হচ্ছে নাকি একটাই মনে হচ্ছে? একটাই। একটাই। ফিজা ওয়াফা সবার কি একটাই মনে হচ্ছে টাকা থাকলে সুখী হওয়া যায়? হুম? আর এখানে মূলত দুইটা টপিক নিয়ে আছে, বাট আমরা একটাতেই ফোকাস করব, আমাদের দুইটা অপিনিয়নের টপিক, উপর দুইটা ডিপেন্ড। টপিক কি বলো তাহলে, দুইটা টপিক কি? মানে একটা হচ্ছে আমরা সুখ সুখ নিয়ে কথা বলবো নাকি টাকা নিয়ে কথা বলবো, ওটা। আচ্ছা, আমি কি বলছিলাম না আগে? নাকি তুমি নিজে ভেবে বললা কোনটা? বাবা, স্যার, দুইটাই। দুইটাই ফিক্সড, আচ্ছা। হ্যাঁ, টাকা থাকলেই সুখী হওয়া যায় এই কথাটা যদি বলি আমি, তাহলে অটোমেটিক্যালি টপিক একটাই, অবশ্যই আমরা টাকা থাকলেই সুখী হওয়া যায়। এখানে দুইটা কথা হইতে পারে, একজন বলতে পারি আমরা যে ঠিক, হ্যাঁ হ্যাঁ টাকা থাকলেই সুখী হওয়া যায়, এগ্রি। আরেকজন বলবে এসে যে না ভাই তুমি কি বলতেছো, টাকা থাকলেই সুখ হওয়া যায় না, আরো কত কিছু লাগে। তো তাহলে এই টাকা থাকলে সুখ হওয়া যায়, কেউ এগ্রি করতেছে কেউ ডিসএগ্রি করতেছে। তার মানে এই কথাটার ভিতরে দুইটা টপিক আছে। একটা টপিক আছে, কেউ টাকাকে ফোকাস করতেছে, কেউ সুখকে ফোকাস করতেছে। যে টাকাকে ফোকাস করতেছে তার ব্রেনের ভিতরে এটা হচ্ছে টাকা থাকলে সুখ আছে, হ্যাঁ ঠিকই তো কথা, টাকা আছে আমি হ্যাপি। তাইলে সে হ্যাপিটার দিকে ফোকাস করতেছে না, সে টাকাটার দিকে ফোকাস করতেছে। আর যে লোকটা বলতেছে টাকা থাকলে সুখ হচ্ছে, আপনি শিওর ভাই? কখনোই না ভাই, কত মানুষের কত টাকা আছে তাও দুঃখে আছে দেখেন কে। তাহলে তখন সে সুখ দুঃখের ব্যাপারটাকে প্রায়োরিটি দিচ্ছে, টাকাটাকে খুবই নর্মাল একটা টপিক হিসেবে সে ট্রিট করতেছে। তো ওই জায়গা থেকে না আসলে দুইটা টপিক আছে, টাকা অথবা সুখ, যে কোনো একটা টপিকে, মানে দুইটা টপিক নিয়ে এই লাইনটা তৈরি হয়েছে। যে কোনো মতামত ধর্মী রচনা যে কোনো, সেখানে সব সময় তোমার কাছ থেকে ওপিনিয়ন চাইতে হলে সেখানে দুইটা টপিক থাকবে, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে এবং বেছে নিয়ে সেটার উপরে কথা বলতে হবে। যেটা মানে আনকনসিয়াসলি সাবকনসিয়াসলি আমরা আমাদের ফেভারিট, আমরা যেটাকে ইয়েস মনে করি সেটার পক্ষে চলে যাই। তাই কথাটা শুনলে মনে হয় যে আচ্ছা এখানে তো একটাই টপিক আছে, আমি তো বুঝতেছি হ্যাঁ একটা টপিকই আছে কারণ আমি ওই টপিকই আছি। তো এখানে দেখো ভূমিকা লিখতেছি, ভূমিকা কি লিখবো সেটা আমি বলতেছি। ভূমিকা লিখবো এবার মূল অংশে যাবো। তাহলে মূল অংশে কি হচ্ছে, আমি আগেই বলেছিলাম দেখো, যে মূল অংশে তোমাকে যুক্তি দিতে হবে, লজিক দিতে হবে। তাহলে তুমি ভূমিকা লেখার পরে মূল অংশে গিয়ে কি করবে, মূল অংশে গিয়ে তুমি করবে হচ্ছে তোমার আলোচনাটা শুরু করবা। তুমি যে বলে আসলা যে হ্যাঁ টাকা থাকলে সুখী হওয়া যায়, এই কথাটা তুমি ইন্ট্রোডাকশনে বলছো। তো এখন তুমি তো তোমার বডিতে এসে সেটাকে জাস্টিফাই করবা যে জি, এই কারণে এটা, এই কথাটা ঠিক। তাহলে তুমি তোমার যুক্তি দিবা, তোমার যুক্তি মানে তোমার লজিক, সেইটা তুমি দিবা। অ্যাটলিস্ট ধরো দুই তিনটা উদাহরণ সহ। দুই তিনটা উদাহরণ সহ মানে দুই তিনটা এক্সাম্পল দিবা। মানে শুধুমাত্র লিখবা না যে টাকা থাকলে আমি আমি যে কোনো জায়গায় যেতে পারি, টাকা থাকলে আমি যে কোনো কিছু কিনে খেতে পারি, যত খুশি শপিং করতে পারি, আমার শরীর খারাপ হলে আমি ভালো ট্রিটমেন্ট করতে পারি, এভাবে না। তুমি এক্সাম্পল দিবা যে একটা অসুস্থ মানুষ, মানে তুমি ওই সিনটাকে তুমি একটা গল্পের মতো করে একটু লিখবা যে একটা মানুষ যদি মানে যার অনেক টাকা আছে সে যখন অসুস্থ হয় তখন সে হাসপাতালে গিয়ে যে ট্রিটমেন্টটা পায়, একটা যার কাছে টাকা নেই সে কি সেই ট্রিটমেন্টটা পায়? পায় না। কারণ তাহলে কি তার মানে কি অসুখ হলে দুজনেই কষ্ট পায়, যদি কথাটা এমন হয় যে অসুখ হলেই মানুষ কষ্ট পায়, কিন্তু যে যার টাকা আছে সে দেখা যাচ্ছে ভালো একটা হাসপাতালে ট্রিটমেন্ট পাচ্ছে, ভালো এসি এসি রুমে থেকে সে ট্রিটমেন্ট নিচ্ছে। আরেকজন হয়তো বা দেখা যাচ্ছে হাসপাতালে মেঝেতে শুয়ে আছে, কারণ
সে সিটটাও পায় না, কারণ একটা এত রোগী সেই হাসপাতালটায়, যে একটা সিটও সে পাচ্ছে না। তাহলে যে লোকটা একটা হাসপাতালে সিটও পাচ্ছে না, তার এই সিচুয়েশনের কারণ কি? কারণ হচ্ছে সে হলো গিয়ে তার কাছে টাকা নাই, তাই সে অন্য হাসপাতালে যেতে পারতেছে না, ভালো প্রাইভেট হসপিটালে যেতে পারতেছে না। তো তাহলে এইটা কিন্তু একটা পুরো ঘটনা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া হলো যে টাকা থাকলে সুখী হওয়া যায়। কারণ অ্যাটলিস্ট ওষুধের মতো একটা সার্ভিস পাওয়া যায়। মন খারাপ হচ্ছে, ভালো লাগতেছে না, একটা ট্রিপ দিয়ে আসলাম। যদি টাকা থাকে পর্যাপ্ত, আচ্ছা আমি কাজকর্ম করে আমার লাইফের বিজনেস, ফ্যামিলি, রিলেশন সবকিছু নিয়ে অনেক প্রেশারে আছি, ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে, টাকা পর্যাপ্ত আছে, অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আচ্ছা একটা দেশের জন্য একটা ভিসা নিলাম, ভিসা নিয়ে আমি চলে গেলাম, একটা ট্রিপ করে আসলাম, 7 দিনের একটা ট্রিপ দিয়ে আসলাম, আমার মনটা ফ্রেশ হয়ে গেল এবং আমি আবার নতুন ভাবে কাজ শুরু করতে পারলাম। তাইলে এই টাকাটা থাকলে আমি সেই সুখটা আনতে পারতেছি। কিন্তু টাকা না থাকলে সেই তো সমস্যা থেকে আমি বেরোতে পারতেছি না। তো এইভাবে তোমার 2-3টা লজিক দিয়ে, মানে লজিক এবং সেটার সাথে এক্সাম্পল, যে হ্যাঁ এইভাবে টাকা তোমাকে সার্ভ করতেছে তোমার কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য, সুখ পাওয়ার জন্য। তো এখন তুমি তোমার যুক্তি দিয়ে বেশ অনেকখানি লিখে ফেললা, এটা লিখ তোমার মিনিমাম 90-100 ওয়ার্ড তুমি লিখে ফেলছো। লেখার পর এখন তুমি এর পরের প্যারাতে গিয়ে তুমি লিখবা অপর পক্ষের যুক্তি। অপর পক্ষের, অপর পক্ষ মানে মানে অপোনেন্ট, তোমার অপোনেন্ট, অবশ্যই তোমার অপোনেন্ট আছে। তুমি বলতেছো এত কিছু, কেউ নিশ্চয়ই মাঝখানে এসে বলবে যে না ভাই তুমি যতই বলো ভাই তোমার কথা ঠিক নাই। কারণ মানুষের যদি বন্ধু না থাকে, মানুষের যদি আত্মীয় স্বজন না থাকে, মানুষের যদি ভালো লাগার মানুষ না থাকে, কিংবা যদি থাকে তারা যদি শুধুমাত্র টাকার জন্য থাকে, তাহলে কিন্তু মানসিক ভাবে সুখ পাওয়া যাবে না। কারণ আমি বুঝতেছি ও আমার কাছে কেন আসে, আমার সাথে কেন গল্প করে, এখন আমার টাকা আছে তাই আমার সাথে গল্প করে, তাই আমার সাথে দেখা করতে চাই। যখন আমার টাকা ছিল না, তখন আমার সাথে দেখা করতে আসে নাই। তো সেখান থেকে আমি এটা জাস্টিফাই করে ফেলতে পারছি, আরে ভাই আমার তো অনেক টাকা আছে কিন্তু আমার তো কোনো বন্ধু নেই, আমার প্রিয় মানুষ নাই। মানে এক ধরনের লনলিনেস তার মধ্যে এসে পড়তে পারে। এবং যেহেতু তার কাজের প্রেশার নাই, সেই কারণে সে সারাদিনে সে অত একটা লোড নেয় না কোনো কিছুতে। তার স্যালারি নিয়ে কোনো টেনশন নেই, তার অ্যাকাউন্ট টাকা ঢুকতেছে সবসময়, তার কাজ নিয়ে অত প্রেশার নাই। তখন সে একটা রিলিফ পাচ্ছে, মানে এক ধরনের ফ্রি টাইম পাচ্ছে। এবং ফ্রি টাইমে তার মধ্যে এক ধরনের ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে যে আমার তো ব্যক্তিগত, মানে আমার তো ভালো লাগার মানুষ নাই, আমার তো বন্ধু নাই। তো ওইরকম যদি ফিলিংসটা আছে, তখন কিন্তু সে দুঃখী হয়ে যাচ্ছে। টাকা আছে অনেক, কিন্তু দুঃখী হয়ে যাচ্ছে। তো অপরপক্ষ এইভাবে এরকম একটা যুক্তি দিতে পারে। এত এইভাবে তুমি লিখবা না সবটা, মানে একটু জাস্ট একটু অল্প কথায় লিখবা যে অপরপক্ষ কেউ কেউ মনে করে কারো কারো কথা যে টাকা থাকলে, এই জিনিসগুলো থাকলেও যখন মানুষ একা হয়ে যায়, কিংবা তার ফ্যামিলি কিংবা তার বন্ধু যদি সাথে না থাকে, তখন নাকি মানুষ দুঃখী হয়ে যায়। মানে ওদের মন্তব্যটাই তুমি লিখবা। লেখা লিখলা। আবার এরকম হইতে পারে যে ট্রিটমেন্ট, যতই আমি এসি রুমে ট্রিটমেন্ট নেই, আমার হাতের ব্যথাটা, আমার পা ভেঙে যাওয়ার যে ব্যথাটা, কিংবা আমার কিডনি ফেলিওরের যে ব্যথাটা, ওই ব্যথাটা তো কোনো অংশে কমতেছে না। যে মেঝেতে পড়ে কষ্ট পাচ্ছে, যে এসি রুমের থেকে কষ্ট পাচ্ছে, কষ্ট তো সেমই পাচ্ছে। তো সেইখানে তো অপরপক্ষ বলতেই পারে যতই টাকা থাকুক, মানুষের মৃত্যু, মানুষের কষ্ট, মানুষের শারীরিক মানসিক দুঃখ, এগুলোতে তো আসলে টাকা দিয়ে কমানো যায় না। এরকম বক্তব্য সে দিতে পারে। এখন তাইলে তার কথা তুমি একটু লিখবে, বেশি না। তোমার যুক্তি তুমি যেমন ধরো 3টা পয়েন্টে লিখছো, মানে 3টা এক্সাম্পল দিয়ে বুঝাইলা। অপর পক্ষের যুক্তি তুমি জাস্ট একটা এক্সাম্পল দিবা, ওরা কি বলতেছে, ওদের কথার লজিকের একটা সিন তুমি দেখা দিলে। দেখা দেওয়ার পর এখন তুমি দেখাবা যুক্তি খণ্ড। যুক্তি খণ্ড মানে হচ্ছে কাউন্টার। তুমি এখন কাউন্টার দিবা, যে বলবা যে এই যে মানে বন্ধু পাওয়া যায় না, কিংবা মনের মতো বন্ধু পাওয়া যায় না, এটা আসলে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা মানুষের মনের ব্যাপার। কারণ যার টাকা নাই কিংবা টাকা আছে, এটার সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক আসলে নাই। কারণ অনেক বড় লোকেরও অনেক ভালো বন্ধু আছে, অনেক গরিব মানুষেরও অনেক ভালো বন্ধু আছে। অনেকের আবার অনেক একজন গরিব মানুষ, তাকে কেউ নিচ্ছে না, তার সাথে কেউ মিশতেছে না, সে একাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে টাকার, মানে তুমি এইভাবে লিখবা না যে টাকা দিয়ে সেটা কভার করা যায় না। তুমি অবশ্যই লিখবা যে টাকা থাকলে অবশ্যই বন্ধু থাকবে, এবং বন্ধু, এই প্রিয় মানুষ, বন্ধু এদেরকে পাওয়া যায় টাকা থাকলে, যদি আমি তাকে প্রপারলি রাখতে পারি। তাকে যদি, মানে ওই কথাটাকে তুমি কোনোভাবে, যে যুক্তিটা তুমি অপরপক্ষের জন্য লিখলা, ওই যুক্তিটা যে ভুল, সেটাকে তোমার এইখানে এসে লিখতে হবে যে না, আসলে টাকা দিয়ে এই ক্রাইসিসটা সলিউশন করা যেতে পারে। হাসপাতালের ক্ষেত্রে সেম, পেইন হচ্ছে, কিন্তু যে একটা প্রপার ডক্টরের কাছে আছে,
মেডিসিন ঠিকঠাক মতো নিতে পারতেছে, ফুল বেড রেস্ট নিতে পারতেছে, তার কষ্ট অবশ্যই কিছুটা কমে যাচ্ছে। যে মেঝেতে শুয়ে আছে, ওষুধ পাচ্ছে না, স্যালাইন পাচ্ছে না, তার থেকে অবশ্যই সে ভালো আছে এবং তার রিকভারি করার সম্ভাবনা বেশি। যত ভালো ট্রিটমেন্ট নেবে সে তত সুস্থ হওয়ার সম্ভাবনা আসবে। তার মানে টাকা, তার এই যে সাময়িক, সাময়িক সেটাকে তুমি বলবে যে এই অসুখের সাময়িক কষ্ট থেকে সে মুক্তি পেতে পারবে দ্রুত, কিন্তু যার টাকা নেই সে কিন্তু মুক্তি পেতে পারবে না। বন্ধুর ক্ষেত্রেও তেমনি। বন্ধু বানাতে পারলে, টাকা থাকলে বন্ধু বানানো খুব সহজ, টাকা না থাকলে বরঞ্চ বন্ধু বানানো কঠিন। এবং প্রিয় মানুষও আসলে টাকা না থাকলে চলে যায়, থাকে না। কিন্তু টাকা থাকলে প্রিয় মানুষের অভাব হয় না। তো এইভাবে মানে যুক্তি খণ্ডন দিয়ে তুমি ওই যে যুক্তিটা দিচ্ছিলা সেই যুক্তিটারই খণ্ডনটা তুমি এখানে দিবা, দিয়ে তোমার একটা উপসংহার লিখে দিবা। ওই যে বললাম মন্তব্য, এতক্ষণ যা লিখলা সেটা একটা সামারাইজ করবা, কিংবা একটা মন্তব্য তুমি এখানে দিবা। তো এই ক্ষেত্রে এখানেও দেখো 5টা প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে, এখানেও 5টা হচ্ছে, আগের রচনাতেও 5টা হয়েছিল। শুধুমাত্র ব্যক্তিগত রচনা লিখতে গেলে আমরা একটু পয়েন্ট বানাতে অসুবিধা বোধ করি, কারণ ব্যক্তিগত একটি নৌকা ভ্রমণের স্মৃতি, এখন তুমি কি লিখবা, নৌকায় কখন উঠলাম, নৌকায় কি কি খেলাম, এটা কখনো প্যারাগ্রাফ মানে প্যারা হিসেবে তুমি নাম দিতে পারো না। তো ওই কারণে ওইখানে প্যারাগ্রাফ কম হয়ে যায়। আর সবাই মনে রেখো, কিন্তু এগুলো কিন্তু লিখবা না পরীক্ষায়, মানে পরীক্ষার খাতায় তুমি ভূমিকা লেখা তারপর কথাগুলো লিখলে এটা না, কিন্তু এটা বাংলা বই, বাংলা বইগুলোতে এইভাবে লেখা থাকে, কিন্তু এটা ওল্ড ফ্যাশন। সরি, তুমি পুরোটা লিখে যাবে, জাস্ট নর্মালি তুমি লিখে যাবে, জাস্ট প্যারাগুলোর যেন বোঝা যায় যে এটা ফার্স্ট প্যারা, এটা সেকেন্ড প্যারা, এগুলো যেন বোঝা যায় ঠিক মতো। আর ভূমিকা যেন অনেক বড় না হয়, যে ভূমিকা কখনো অনেক বড় হইতে হয় না, উপসংহার অনেক বড় হইতে হয় না, খুব প্রিসাইজ লেখা ভূমিকা এবং উপসংহারে দিতে হয়। তো এটা গেল বস্তুনিষ্ঠ মতামত ধরি। মতামত ধরি হচ্ছে একটা অসুবিধা, সেই অসুবিধাটা হচ্ছে এই যে ভূমিকাটা লেখা। এই ভূমিকাটা লেখার সময় তোমাকে একটু সতর্ক হতে হবে যে আসলে তুমি কি নিয়ে লিখতেছো এবং তুমি কি মতামতটা দিচ্ছ। এখানে দেখো এই রচনাটা কিন্তু আমি লিখেছিলাম তোমার মতামত, তোমার ওপিনিয়ন দাও। তো আমি কিন্তু এইটা না দিয়ে আরো কয়েকটা জিনিস দিতে পারতাম। আমি দিতে পারতাম টাকা থাকলে সুখী হওয়া যায়, তুমি কি একমত, তোমার মতের পক্ষে যুক্তি দাও। আবার বলতে পারতাম টাকা থাকলে সুখ হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি দাও। আবার দিতে পারতাম এগুলা কিছুই না, খালি এইটুকু, এইভাবে দিয়ে দিচ্ছি পরীক্ষায়। দেখো একই রচনা কত ভাবে দেওয়া যেতে পারে। তাইলে টাকা থাকলে সুখী হওয়া যায়, তোমার মতামত দাও, আর টাকা থাকলে সুখী হওয়া যায়, আগে পিছে কিছু মানে পিছে আর কিছু বলা নাই। তাইলে বুঝবা এইটা আর এইটা সেই, মানে কিছু বলে না, তার মানে তোমার মতামত জানতে চাওয়া হয়েছে। কিন্তু পরের দুইটাতে কিন্তু একটু ভিন্নতা আছে। টাকা থাকলেই সুখী হওয়া যায়, তুমি কি একমত, তোমার মতের পক্ষে যুক্তি দাও। টাকা থাকলেই সুখী হওয়া যায়, টাকা থাকলেই সুখী হওয়া যায়, তুমি কি একমত, তোমার উত্তর হবে যে হ্যাঁ আমি একমত, অথবা না আমি একমত নই, অথবা আমি দ্বিমত পোষণ করছি। তাইলে তুমি কি একমত যদি বলো হ্যাঁ, তার মানে তুমি পক্ষে বলতেছো, ফরে বলতেছো। আর তুমি কি একমত এটা যদি তুমি না বলো তার মানে এগেনস্টে বলতেছো। তারপর তোমার মতের পক্ষে যুক্তি দাও। তাহলে এইটা আর এই যে প্রথমটা একটু ডিফারেন্স। টাকা থাকলেই সুখী হওয়া যায়, পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি দাও, এখানেও সুন্দর করে বলে দিচ্ছে এগ্রি আর ডিসএগ্রি, এক্সপ্লেইন। তো তাহলে তুমি এগ্রি আর ডিসএগ্রি, তাই তোমাকে বলতে হবে হ্যাঁ আমি এটার পক্ষে কথা বলছি, কিংবা না আমি এটার পক্ষে না, আমি এটার বিপক্ষে অবস্থান করি। তো এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো যেহেতু আমরা আলোচনা করেছিলাম তোমার মতামতটাও দিয়ে, এইটা ছিল একটা জাস্ট জেনারেল একটা কমেন্ট, তুমি জাস্ট মন্তব্য করবা। তাহলে টাকা থাকলেই সুখী হওয়া যায়, এই কথাটা নিয়ে তুমি কন্ট্রাডিক্টরি কথা বলতে পারবে এই রচনাটাতে, যে হ্যাঁ টাকা থাকলেই সুখী হওয়া যায়, বেসিক্যালি টাকাটাই নেই সুখী হওয়ার জন্য, কিন্তু টাকা বাদেও আরো কিছু জিনিস লাগে যেগুলো আসলে ওই জিনিসগুলোকে আসলে টাকা দিয়ে কেনা যায় না। তো মানুষের সুখী হওয়ার জন্য টাকা এবং ওই জিনিসগুলো দুইটাই লাগে। মানুষের বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব এগুলোও লাগে। তো এরকম কথা তুমি এই মতামত দাও, অথবা কিছুই লেখা নাই সেই কথায় তুমি লিখতে পারবে। কিন্তু টাকা থাকলেই সুখী হয়ে যায়, তুমি কি একমত, তখন যদি তুমি বলে ফেলো হ্যাঁ আমি একমত,
তাইলে আর তুমি কোনো অবস্থাতে এই কথা বলতে পারবা না যে টাকা ছাড়াও আরো কিছু কিছু জিনিস লাগে, ভালোবাসা বন্ধুত্ব লাগে। এই কথা তুমি বলতে পারবে না, কারণ তুমি তোমার পজিশন নিয়ে নিছো যে আমি টাকাকেই প্রায়োরিটি দিচ্ছি, যে হ্যাঁ টাকাই আমাকে হ্যাপিনেস এনে দিতে পারে, যে কাউকে হ্যাপিনেস এনে দিতে পারে। আবার তুমি যদি বিপক্ষে যাও, টাকা থাকলেই সুখী হওয়া যায়, তুমি এই কথার সাথে এগ্রি করতেছো না, তখন কোনো অবস্থাতেই টাকাটাকেই প্রায়োরিটি দেওয়া যাবে না। বলতে হবে যে টাকা একটা কম্পোনেন্ট লাইফের, কিন্তু এটা মূল জিনিস না। মানুষের জীবনের জন্য, হ্যাপিনেসের জন্য অন্যান্য জিনিসগুলো লাগে। যে কারণে আমরা দেখতে পাই যে অনেক টাকাওয়ালা মানুষ সুইসাইড করতেছে, কিংবা নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না, সে পড়ে থাকতেছে রাস্তাঘাটে। অনেক টাকা আছে তাও সে রাস্তায় পড়ে থাকতেছে, কারণ তার কেউ নেই, তার কোনো বন্ধু নেই, কেউ নেই, ভালো লাগে না তার। তো কিন্তু আবার অনেক গরিব পরিবার খুব সুন্দরভাবে তারা তাদের অল্প খাবার দিয়ে রাতের ডিনার করে তারা শান্তি মতো ঘুমাচ্ছে, খুব সুন্দর একটা ঘুম দিচ্ছে। তো এইটা তুমি ওইভাবে তুমি ফোকাস করবা, সব সময় করবা যে না, টাকা কখনো হ্যাপিনেস কিনতে পারে না। তো ওইখানে তোমার পজিশনটা একদম স্ট্রংলি থাকতে হবে। কোনো অবস্থাতে তুমি যদি কনক্লুশনে যাও, বলো আবার উল্টা কথা যে না, টাকা থাকলে কিছুটা সুখ পাওয়া যায়, তাইলে সাথে সাথেই তোমার নাম্বারটা কেটে যাবে, অনেক নাম্বার কেটে যাবে, মিনিমাম 15-20 মার্কস চলে যাবে তোমার এখান থেকে। তো খুবই রচনার উপর খুবই ব্যাড একটা ইম্প্যাক্ট পড়বে যদি তুমি এই দুইটা অপশন দেওয়া থাকে, এবং সেইখানে যদি তুমি কোনো একটা বুকলেট পাকায় ফেলো, কোনোভাবে যদি তুমি অন্য কথা বলে ফেলো, মানে তোমার লজিকের কথায় বলতে যায় তুমি যদি আরেকজনের লজিকের কথা বলে ফেলো, তাইলেই তোমার নাম্বার অনেকটা কাটা যাবে। এটা হচ্ছে এই দুইটা রচনার ক্ষেত্রে। তাহলে সবই সেম থাকতেছে, কিন্তু লেখার সময় খুব সতর্ক ভাবে এটা লেখা লাগতেছে। তো ভূমিকাতে যেটা করতে হবে তোমাকে, টাকা থাকলেই সুখী হওয়া যায়, এখানে তোমার একটা পজিশন আগিয়ে নিয়ে নিতে হবে। এক নয় টাকা বা সুখ। সুখী মানে সুখ পাইলে সুখী হওয়া যায়, তার মানে টাকা আর সুখ, এই দুটো হচ্ছে কন্টেন্ট। এই এটা নিয়ে সাধারণ কিছু কথা প্লাস তোমার অবস্থান। লাস্ট লাইনটা হবে, ভূমিকার লাস্ট লাইনটা হবে তোমার অবস্থান, মানে তুমি কোন অবস্থানে আছো, এগ্রি ডিসএগ্রি, কোন অবস্থানে আছো, এটা লাস্ট লাইনে, ইন্ট্রোডাকশনের লাস্ট লাইনে এটা তোমাকে লিখতে হবে। এক হতে পারে তুমি টাকা দিয়ে শুরু করতে পারো, এক হতে পারে তুমি সুখ দিয়ে শুরু করতে পারো। তুমি টাকা নিয়ে বলতেছো টাকা থাকলেই সুখ হওয়া যায়, তখন তুমি বলবা টাকা জিনিসটা আসলে কি। মানে মানুষের জীবন যাপনে করার জন্য সভ্যতার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে টাকা, মানে অর্থ, মানে মুদ্রা। তো এই টাকা, অর্থ, মুদ্রা, এটা আসলে মানুষ লেনদেন করার জন্য, জীবনে তার প্রয়োজন মেটানোর জন্য এই টাকাটা মানে টাকার মাধ্যমে মানুষ তার জীবনের প্রয়োজনগুলো মেটায়। তো এবং যখন মানুষ পর্যাপ্ত টাকা পায়, তখনই সে তার অভাবগুলোকে পূরণ করতে পারে, এবং সেখান থেকে সে আসলে সুখ লাভ করতে পারে। তো তাই আমি মনে করি টাকা থাকলেই সুখী হওয়া যায়, এই কথাটা ঠিক, এবং আমি এই কথার পক্ষে। আরেকজন বলতেছে ধরো সুখ নিয়ে, তাহলে সুখ মানে সে এই কথাটা এগিয়েছে, সে বলবে মানুষের মানে সুখ একটা মানে অদৃশ্য বিষয়। সুখ সুখ উৎপাদন হওয়ার জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয়। মনে হয় যে কিছু না থাকলেই সুখী, ব্যাপারটা সেটা না। সুখ একটা পরিস্থিতি, মানে একটা সিচুয়েশন মানুষের লাইফে, যে একটা সময় যেখানে যখন তার জীবনের সমস্যাগুলো নেই, এবং তার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো তাকে মোটিভেটেড করে, তার মধ্যে ভালো লাগা অনুভব সৃষ্টি করে, যে যে জিনিসটা সম্পূর্ণভাবে একটা অদৃশ্য জিনিস, যেটাকে আসলে কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না, কোনো কিছু দিয়ে আসলে কেনা যায় না। সেক্ষেত্রে টাকাও সুখ কেনার উপাদান হতে পারে না, এবং টাকা দিয়েই সুখকে মানে ডিফাইন করা যেতে পারে না। তো তাই আমি মনে করি টাকা থাকলেই সুখ হওয়া যায়, এই কথাটা ভুল, এবং আমি এই কথাটার বিপক্ষে অবস্থান করতেছি, কিংবা আমি এই কথাটাতে একমত নই। তারপর তুমি তোমার যুক্তি দিলা, অপর পক্ষের যুক্তি দিলা, এন্ড কনক্লুশন দিলা। এইভাবে হচ্ছে হলো গিয়ে তোমার মতামত ধর্মী রচনাগুলো লিখতে হয়। তো এখানে বিভিন্ন রকম টপিক থাকতে পারে, কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম টপিকই এমন এতটা ভাব মানে ক্লোজলি থাকে যে দুটোই ঠিক। টাকা থাকলে সুখী হওয়া যায়, কথাটা ঠিক ভুল। এমনি পড়াশোনার পাশাপাশি, দেখো পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও দরকার, এটা কিন্তু কেউ ভুল বলতে পারবে না। কেউ যদি বলে যে না, পড়াশোনা পড়াশোনার জায়গায়, খেলতে মন চায় যার সে যায় খেলুক, আমরা শুধু পড়বো, এই কথা কিন্তু লজিক্যাল হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো দরকার, এই কথাটার সাথে সবাই এগ্রি করবে, ঠিক আছে। কিন্তু তুই একটা ভালো মানুষ কি, একটা বিদ্যালয় কি একটা ভালো মানুষ তৈরি করতে পারে? মানে একটা স্কুল থেকে কি একটা ভালো মানুষ তৈরি হতে পারে নাকি? স্কুলের বাইরেও অনেক কিছু লাগে। তো এই ডিবেটে গেলে কিন্তু দেখা যাবে যে অনেকে বলবে যে না, মানুষের বেসিক মোরাল জিনিসগুলো তো স্কুলে শিখাইতেছে। হতে পারে একটা পরিবার
ভালো না, তাদের বিহেভিয়ার ভালো না, কিন্তু তাদের বাচ্চা ভালো স্কুলে পড়ে ভালো হয়ে যাচ্ছে। আর তারপরে হতে পারে যে স্কুলের যে নর্মস গুলো শেখাচ্ছে সেগুলো সে শিখতেছে, ভ্যালুস গুলো শিখতেছে। তো স্কুল আসলে ভালো মানুষ তৈরি করতে পারে। আরেকজন বলবে যে না, কিছু মানুষের এই বেসিক বিষয় থাকে পরিবার থেকে, জেনেটিক্যাল কিছু বিষয় থাকে যেগুলো আসলে কোনো স্কুল কলেজ দিয়ে শেখানো সম্ভব না, পরিবার থেকেই এগুলো শেখাতে হয়। তো এরকম একটা ডিবেটে আমরা যেতে পারি। তো ওই টপিকটাতে যেমন আমরা দুইজনে ডিবেট করতে পারতেছি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা দরকার, সেই টপিকে কিন্তু আমরা বেশি ডিবেট করতে পারতেছি না। কারণ এই কথাটার সাথে আমরা ম্যাক্সিমামই এগ্রি করি যে হ্যাঁ করবো, আবার খেলাধুলা করবো। হতে পারে যার ফিজিক্যাল খেলাধুলা করতে মন চায় না, সে ইনডোর গেম খেলবে, ইনডোর গেম খেলেও তো তার দরকার আছে এটা, সরি। তো এইভাবে মতামত দৈনিক রচনার ক্ষেত্রে তোমাকে একটা পক্ষ নিয়ে লিখতে হবে। আমার মনে হয় আমি এই দুটো টপিক তোমাদেরকে আজকে রচনাগুলোর টপিকটা বোঝাতে পারলাম। এখন আমি দেখাই যে যে তিনটা রচনা আমি, সবগুলো রচনা নিয়ে আমি রচনার লিস্ট তোমাদেরকে পরে দিয়ে দিব, এগুলো একটু টাইপ করতে হবে। অলরেডি ক্লাসে পড়াইছি কিন্তু টাইপ করা হয়, টাইপ না করতে দিতে পারতেছি না। তো টাইপ করে ওইগুলো দিব যে 21 থেকে 25 এর মধ্যে যে যে কোশ্চেন গুলো রচনাগুলো ছিল। তো ওগুলো ঘাটাঘাটি করে আলোচনা করার পর আমরা যে কয়েকটা রচনাকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে সেরকম তিনটা রচনা আমি আমার ওদেরকে আর কি করতে দিয়েছি। তো তোমাদেরও সেটি তিনটা রচনায় দিব। একটা হচ্ছে তোমার স্যার, জীবনের লক্ষ্য। হ্যাঁ বলো, বলো, শুনতে পাচ্ছ না কথা আমার? হ্যাঁ স্যার, বলছি আপনি ওদেরকে যে রচনাগুলো সাজেস্ট করেছেন ওগুলো কি, আই মিন আপনার গেস কি কারেক্ট আসছিল? তুমি কি আগের ইয়ার গুলোর কথা বলতেছো? জি স্যার। হ্যাঁ, আগের ইয়ার গুলোর ক্ষেত্রে হচ্ছে কারেক্ট এসেছিল, মানে হচ্ছে নিয়ার বাই, মানে খুবই, যে যে বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করেছি। ইভেন তুমি একটা জিনিস দেখতে পারো যে আমার আগের বছরের 2025 এর পরীক্ষার আগের দিন যে ক্লাসটা আমি নিয়েছিলাম ওটা ইউটিউবে এখনো আছে। তো ওই ক্লাসটা, ফাইনাল রিভিশন ক্লাসটাতে হলো গিয়ে পরিবেশ দূষণ নিয়ে আমি কথা বলতেছিলাম, বৃক্ষরোপণ নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু সেটা রচনার জন্য কথা বলতেছিলাম। তো ওই দিনই পরীক্ষাতে ওইটা চিঠির মধ্যে আছিল বৃক্ষরোপণ নিয়ে। ঠিক আছে, যেটা মানে এটা লাকিলি আমি তো চিঠির জন্য বলি নাই, কিন্তু ওই যে টপিক ঘুরে ফিরে মানে নিয়ার বাই থাকে জিনিসগুলো। তো এই যে যেমন আমি এই তিনটা রচনা এখন দিচ্ছি, আমি ওদেরকে বলে দিছি যে এইগুলোর কাছাকাছি কিছু টাইপের রচনা আসতে পারে। এক্সাক্ট তো আসবেই না, এটা গ্যারান্টি আসবে না। তো তোমার জীবনের লক্ষ্য, তোমার দেশের পর্যটন শিল্প, হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে, কথা মূলত। এই তিনটা আলোচনা দিই, যে কোনো একটা, যে আর যেটা খুশি লিখবে আর কি। আচ্ছা বলো এখন কোনটা ব্যক্তিগত, কোনটা বস্তুনিষ্ঠ, কোনটা মতামত ধর্মী, একটু বলো তো তোমার জীবনের লক্ষ্য। ব্যক্তিগত। ব্যক্তিগত, হ্যাঁ তোমার জীবনের লক্ষ্য ব্যক্তিগত, এইম ইন লাইফ, তোমার এইম ইন লাইফ। তো তোমার এইম ইন লাইফ এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি কি হইতে চাও, কেমনে হইতে চাও, কেন হইতে চাও, এগুলো তোমার পার্সোনাল, সম্পূর্ণ পার্সোনাল। তোমার দেশে পর্যটন শিল্প, এটা এটা কি রচনা? তোমার দেশের বস্তুনিষ্ঠ। পর্যটন শিল্প। পর্যটন মানে হচ্ছে ট্যুরিজম, বস্তুনিষ্ঠ মানে টপিক বেস। হ্যাঁ, তোমার দেশের পর্যটন শিল্প, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার দেশ বলা আছে, কিন্তু এর জন্য এটা ব্যক্তিগত রচনা হয়ে যায় নাই, বরঞ্চ পর্যটন শিল্প এই টপিকটা নিয়ে লিখতে হবে। এখন আমরা জানি পেপারটা আরো অন্য দেশেও যায়। তো যদি বলতো বাংলাদেশের পর্যটন শিল্প তাহলে তো হইতো না, কারণ সবাই তো বাংলাদেশ থেকে পরীক্ষা দিচ্ছে না, ইভেন পাকিস্তান থেকেও কিছু বাঙালি পরীক্ষা দিচ্ছে, আমি শুনলাম যে পাকিস্তান থেকেও বাংলা পরীক্ষা দেয় অনেকে। তো তাইলে পাকিস্তান থেকে যে বাংলাদেশ বাংলা পরীক্ষা দিচ্ছে সে তো আর বাংলাদেশের পর্যটন শিল্প লিখবে না, সে পাকিস্তানের পর্যটন শিল্প লিখবে। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে আরবের দেশ যেগুলো আছে কাতার কিংবা ধরো দুবাই, এইসব জায়গায় অনেক বাঙালি আছে যারা ও লেভেল, ক্যামব্রিজ ও লেভেল বাংলা দেয়। তো
তাদের দেশ যেখানে তারা এখন বর্তমান আছে সেই দেশের পর্যটন শিল্প নিয়ে লিখবে। তো তাই তোমার দেশের পর্যটন শিল্প কিংবা তোমার দেশের পোশাক শিল্প তোমার দেশ বলে দিচ্ছে, কিন্তু এটা আসলে ব্যক্তিগত রচনা না, এটা টপিক বেস রচনা, এটা বস্তুনিষ্ঠ রচনা। তাই তো বুঝে গেলাম এটা ব্যক্তিগত, এটা বস্তুনিষ্ঠ, তার মানে পরেরটা অবশ্যই মতামত ধর্মী। এবং আমি এখানে অলরেডি লিখে রাখছি যে মতামতটা, তাহলে এই লাইনটা কি আপনারা বুঝতে পারতেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে? এই কথাটার মানে কি কেউ বুঝতে পারছেন? শেরান, হুম। শেরান কি আছে? না স্যার আছে। হ্যাঁ বলো, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে মানে কি? স্যার মাথা ঘুরাচ্ছে, এটা পড়তে পড়তে দিন। আচ্ছা সরি, ঠিক আছে, আমি কষ্ট দিয়ে ফেললাম, অনেকক্ষণ পড়াচ্ছি। আচ্ছা এ বলো, আলফিকা কিংবা ফিজা, এরা বলো। বুঝতেছি না স্যার। ফিজা বুঝতেছে না, ওয়াফা বুঝতেছে না, তাইলে তো ঝামেলা হয়ে যাবে, পরীক্ষা তো এই রচনায় আসবে আমার মনে হচ্ছে। আই থিঙ্ক এটা বুঝাতে চাইছে এআই এর আমাদের কর্মজীবনে ইম্প্যাক্ট কিভাবে ফেলছে ওটা নিয়ে। যেরকম অনেক জায়গায়, আই মিন জাপান বা এরকম অ্যাডভান্স কান্ট্রিতে অলরেডি হিউম্যান রিপ্লেস হয়ে যাচ্ছে রোবট দ্বারা। হুম। হুম। হ্যাঁ, তুমি টু দি পয়েন্টে আছো, ঠিক আছে, টু দি পয়েন্টে আছো। আর ফিজা, ফিজা কিছু বলবো না? স্যার ওটাই লাইক কারেক্ট। ওটাই কারেক্ট, হ্যাঁ হ্যাঁ, ওটাই কারেক্ট। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আমরা বুঝছি, কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্সি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এআই, মানুষের, হিউম্যান বিং এর কর্মক্ষেত্র মানে জব মার্কেট কিংবা জব প্লেস, মানে ওয়ার্ক প্লেস, এই কিংবা অপরচুনিটি, কাজ করার যে জায়গাগুলো, সেক্টর গুলো, সেই কর্মক্ষেত্রকে সংকুচিত করছে। সংকুচিত মানে হচ্ছে ন্যারো করে ফেলা, মানে কাট ডাউন করে ফেলা, মানে ছোট করে ফেলা। তাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কর্মক্ষেত্রকে সংকুচিত করছে, মানে জব মার্কেট ছোট করে ফেলতেছে, মানে কাজ নাই, কাজ করার কিছু না। আগে কত মানে একটা ভিডিও রেকর্ডিং করার জন্য কত মানুষ লাগতো, এখন জাস্ট এআই দিয়ে কত কিছু বানায় ফেলা যাচ্ছে। তো ভিডিও করা লাগতেছে না, আমি একটা অ্যাড বানাতে পারতেছি, আমি ঘরে বসে আমি যদি কিছু টাকা দিয়ে, মানে টাকা দিয়ে ফেলি, তাইলে তো আমি অনেক অ্যাপ পেয়ে যাচ্ছি, অনেক মানে পেইড ভার্সনে তো আমি অনেক কিছু করতে পারতেছি। তো তাইলে তো আমার মানুষ রাখা লাগতেছে না, আমি টাকা দিচ্ছি, আমি সার্ভিস পেয়ে যাচ্ছি। তো তাহলে এইটাই আমার জব সেক্টরটাকে করে দিচ্ছে, ন্যারো করে দিচ্ছে। তো এটা নিয়ে মতামত দিতে বলছে। তাইলে কেউ কিন্তু এটা এগেনস্টে কথা বলতে পারে, আমাদের অন জেনারেল কিন্তু আমরা সবাই কিন্তু এটার সাথে এগ্রি করতেছি, এখন আমরা যে কয়েকজন ক্লাস করতেছি সবাই কিন্তু আমরা এটা এগ্রি করতেছি যে হ্যাঁ হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আসলে আমাদের চাকরি কমায় দিচ্ছে, আমরা অনেক চাকরির সুযোগ পাবো না। কিন্তু কেউ কিন্তু এই কথাটা ডিসএগ্রির জায়গা থেকে ভাবতে পারে, কেউ কিন্তু বলতে পারে না, কৃত্রিম বুদ্ধিমত্তা তো মানুষের কর্মক্ষেত্র কমাচ্ছে না, কারণ বরঞ্চ মানুষের কাজকে আরো সহজ করে দিচ্ছে। আমার তো এআই কে ইনস্ট্রাকশন দিতে হবে, এআই কিভাবে একটা প্রোডাক্ট রেডি করে দিবে, সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তো আমার মাথায় বুদ্ধি থাকা লাগবে, এবং ওইখানে তো একটা মানুষ থাকা লাগবে, যে মানুষটা সেই ইনস্ট্রাকশন গুলো দিবে। একটা টিচারের ক্ষেত্রেই ভাবো, এআই দিয়ে এআই টিচার বানানো যেতে পারে একদম পুরো, আমার এই ক্লাসটাকে আমি চাইলে আমি এআই দিয়ে মেশিন দিয়ে বসায় বানায় আমি পুরো ক্লাসটা বসায় দিতে পারবো। কিন্তু তাহলেও তো আমার থাকা লাগতেছে ওই পুরো জিনিসটা বানানোর জন্য, এবং ওইটা বানাতে বানাতে আমার যে কষ্টটা হবে সেই কষ্টটা কিন্তু এখন যে ক্লাস নিচ্ছি সেই কষ্টের সাথে কিন্তু অনেকটাই সিমিলার। তারপর কি হবে, যে আমি ওই ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি, তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি আমাকে পে করতেছো, তখন আমি রিল্যাক্স করতেছি, আমার কষ্ট কম হচ্ছে, একটা একই জিনিস আমি তিনবার পড়াচ্ছি না, মেশিনের মাধ্যমে একবারে পড়াই দিচ্ছি, আমার কাজ কমে যাচ্ছে কিন্তু আমার কাজ তো চলে যাচ্ছে না। তো এইভাবে সে লজিক দিতেছে যে না, আসলে এআই মানুষের কর্মক্ষেত্রকে ছোট করতেছে না, বরঞ্চ কর্মক্ষেত্রে মানে অ্যাবিলিটি বাড়ায় দিচ্ছে, মানুষকে আরো অনেক মাল্টি টাস্কিং করার জন্য সুযোগ করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু কেউ আলোচনা লিখতে পারে। তো এইটা হচ্ছে মতামত ধর্মী রচনা, খুবই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটু পড়ো, আমার এটা হচ্ছে পরামর্শ। এমন না যে দেখো এই রচনাতে কিন্তু তোমার এটা লেখা লাগবে না এআই কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার করেছে এআই, এআইটা আসলে জিনিসটা কি, এটা কেমনে ল্যাঙ্গুয়েজ, এটা মেশিন ল্যাঙ্গুয়েজটা কিভাবে হয়, কোডিংটা কিভাবে হয়, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে না বাংলা রচনায়। এখানে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ওয়ার্ক প্লেসটাকে
ছোট করে দিচ্ছে। তুমি সরাসরি এই বলে যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা সম্পর্কে তোমার বেসিক কিছু কথা লিখতে হবে ইন্ট্রোতে। লেখার পরে তুমি চলে যাবে যে কিভাবে কর্মক্ষেত্রে তারা ছোট করতেছে না কি করতেছে না সেটাই। তোমার দেশের পর্যটন শিল্প, ওই যে অলরেডি বলে ফেললাম যে ভূমিকা লিখলা, পর্যটন শিল্পটা কি, ট্যুরিজম ব্যাপারটা কি এটা লিখলা। তারপর তোমার দেশের ট্যুরিজমের কি কি জায়গা আছে, কোন কোন জায়গাগুলোকে তুমি ট্যুরিজম প্লেস বলতেছো। তারপর এটা এইখানে আসলে কি কি ক্রাইসিস আছে, আমরা অবশ্য সবাই জানি যে পর্যটন শিল্পে কিছু ক্রাইসিস আছে। তাহলে পর্যটনের ক্রাইসিস গুলো নিয়ে তুমি কথা বলো। দেন তুমি এটা সলিউশন অ্যান্ড দা প্রবাবিলিটি পসিবিলিটি, যেটা আসলে আমাদের দেশ ডেভেলপমেন্টে কিভাবে ট্যুরিজম হেল্প করতে পারে এটা নিয়ে কিছু লিখলা, দেন কনক্লুশন দিয়ে দিলা। অ্যান্ড তোমার জীবনের লক্ষ্য, ব্যক্তিগত রচনা, এই ব্যক্তিগত রচনা তুমি লিখতেছো হচ্ছে তুমি তোমার জীবনের লক্ষ্য ব্যাপারটা কি, লক্ষ্য ব্যাপারটা কি লিখলা। তোমার জীবনের লক্ষ্যটা আসলে কি সেটা তুমি ভূমিকাতে লিখে দিলা। তারপর তুমি দেখলা কেন তুমি এটা হইতে চাও, তোমার জীবনের লক্ষ্য এটা কেন। নিশ্চয়ই রিজন আছে। একটা রিজন হচ্ছে একদম পুরো মানুষ ডাক্তার কেন হইতে চায়, সেই ডাক্তার হওয়ার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার বেসিক পয়েন্টটা। আর তোমার ব্যক্তিগত পার্সোনাল যদি কোনো থাকে যে তুমি একটা ডাক্তার হওয়ার জন্য তুমি কোনো একটা মোটিভেশন পেয়েছিলা, তো সেটা। তো এই দুই জায়গা থেকে দুইটা তুমি কারণ লিখলা। এরপর তুমি লিখতেছো যে তোমাকে অ্যাকচুয়ালি কি কি করতে হবে, তুমি যে ডক্টর হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, টিচার হতে চাও, তুমি কি করতেছো এখন এবং তোমার ইন ফিউচার কি কি করা লাগবে সেইটা সম্পর্কে তুমি একটা তোমার প্ল্যানিংটা একটু শেয়ার করবা। এন্ড দেন কনক্লুশনে গিয়ে তুমি জাস্ট ওভারঅল তোমার কথা যে আমি ডাক্তারটা হতে চাই, এটা আমার জীবনের খুব লক্ষ্য এবং আমি এর জন্য চেষ্টা করতেছি, আশা করি হয়তো বা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, একদিন আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এইভাবে করে তুমি কনক্লুশন দিয়ে দিবে, মানে ব্যক্তিগত রচনা একটু দুর্বল হয়েছে। আমার মনে হয় তোমরা তোমার জীবনের লক্ষ্য এইটা এরকম টাইপের রচনা একটা লিখছিল। তো আমি তবুও তিনটা রচনাই শেয়ার করতেছি তোমাদের সাথে, হোমওয়ার্ক হিসেবে এটা দিব। তো কিন্তু ট্রাই করো 2 এবং 3 লেখার, 1 নাম্বার লেখার দরকার নাই ব্যক্তিগত রচনা। অলরেডি আমি তো কথা আগেও বলছি, অন্যরকম যখন ব্যক্তিগত রচনা আসবে, নৌকা ভ্রমণ কিংবা অন্য কিছু, তখন তুমি সেটা লেখার ট্রাই করো। কিন্তু এখন 2 অথবা 3-এর মধ্যে যে কোনো একটা কিছু তোমরা লিখবা। ঠিক আছে, আমার কথা আজকের মতো মোটামুটি শেষ। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এখন বলবে নাই, কোনো প্রশ্ন নাই। ফিজা, আলফিকা, সেরা, যে কোনো যে কোনো প্রশ্ন। না সেরকম প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই। আচ্ছা, শুনো, ঠিক আছে, এটা আলফিকা বাকিদের সাথে সেরকম কোনো প্রশ্ন আছে? ওর মাথা ঘুরাইতেছে, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছে। সেরা, উম স্যার আমার প্রশ্ন নাই, কিন্তু আমার পরীক্ষার মধ্যে আমার অ্যাকুরেসি মার্কের মধ্যে বেশিরভাগ সময় মার্ক যায়। মানে তার ওই মানে কি তুমি কোয়েশ্চেনটা, হ্যাঁ ইরিলেভেন্ট কথা লেখো? হ্যাঁ ওইটা একটু বেশি লেখা হয়। আর মানে কোয়েশ্চেনটা মানে ভুল ভাবে পড়ি, মানে ইন্টারপ্রেট করতে পারি না ঠিক মতো। ওই জায়গাটাই চিন্তার বিষয়, ওই জায়গাটাই এখানেই নাম্বারটা আমাদের ফল করে। যাই হোক, এই দুইটা তো আমি তোমাকে বলে দিলাম যে একটা হচ্ছে ট্যুরিজম এবং একটা হচ্ছে আমাদের এআই আমাদের জব সেক্টরকে ধ্বংস করতেছে নাকি করতেছে না। তো যেটাই লেখো এখন তো তুমি কিছুটা জানো, এই দুইটার মধ্যে থেকে যেটা লিখবা দেখি কতটা তুমি হ্যাঁ। অ্যাকুরেসি ভিতরে রাখতে পারো। আচ্ছা, ওয়াফা কিংবা ফিজা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি হ্যাঁ তোমার স্যার। বইটা অবশ্যই মনে করে পাঠিয়ে দেবো এই সপ্তাহে। আর ফিজা, কোনো প্রশ্ন নাই? নো স্যার। আচ্ছা, এবার একটু তোমাদেরকে একটু একটা জিনিস জানাই, সেটা হচ্ছে এই যে রচনাটা আমি দিব, এই রচনাটার টাইম লাইনটা একটু কমাই দিব। মানে আমি তো পুরো সপ্তাহ তোমাদের লেখার সুযোগ দিই, এটা আমি তোমাদের পুরো সপ্তাহ দিব না, একটু আগে শেষ করে ফেলতে হবে। আমি চাইবো যে তোমরা এটা আজকে স্যাটারডে, তোমরা ওয়েনেসডের মধ্যে দাও, মানে 17 ডিসেম্বরের ভিতরে আমাকে দাও। ঠিক আছে, কারণ আমি চাই ভালো করে পড়তে। যখন আমি বৃহস্পতিবার কিংবা শুক্রবার নেই, তখন হয় কি না, আলটিমেটলি ধরো সারা সপ্তাহের কাজের পর টায়ার্ড থাকি, বসে দেখে দেখা যায় যে মানে খুব তাড়াতাড়ি দেখি। তো যদি তুমি 17-র মধ্যে দাও, যদিও আমি 18 তারিখ পর্যন্ত অনেক ব্যস্ত, কিন্তু 17 তারিখ তোমরা দিলে আমি আস্তে আস্তে, মাত্র 4-5টা খাতা তো অসুবিধা নেই, কিন্তু আমি একটু ভালো করে দেখতে চাই। আর আমি এটা এমন কিভাবে দিব, আমি একটা গুগল কি বলে গুগল ফর্মের একটা লিঙ্ক শেয়ার করব। ওই ফর্মের ভিতরে গিয়ে তুমি তোমার ইমেজ কিংবা
তোমার পিডিএফ এইটার ফাইলটাকে আপলোড করবা। তো আমি ওয়েনেসডে পর্যন্ত এটা রাখবো, ওয়েনেসডে পরে আমি ওই লিঙ্কটা অফ করে দিব। তো তোমাদেরকে ওই টাইমের মধ্যেই লিখে ছবি তুলে ওই ফর্মে সাবমিট করবা, কারণ তাইলে আমি সবার খাতাগুলো একসাথে দেখতে পারবো। যখন পার্সনের হোয়াটসঅ্যাপ থেকে আলাদা আলাদা দেখা লাগে তখন না ভুলে যাই, মানে ওয়াফার সাথে কথা হয়েছে, আমি ওকে বলছি দেখবো বলে আবার অসংখ্য মেসেজ আসছে, তারপর আমি ওয়াফারটা দেখতে ভুলে গেছি। তখন শনিবার এসে বললো, তখন আমার মনে পড়লো ও আমার তো ওয়াফা তো হোমওয়ার্ক পাঠাচ্ছিল, দেখতে হবে। তো এই ঝামেলাটা যাতে না হয় এই জন্য গুগল ফর্মের ভিতর থেকে ওইটা দেখে আমি ওইখান থেকে আমি সবার খাতাগুলো একসাথে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে হোমওয়ার্কের কথা। বাগধারা আজকে পড়লামই না, বাগধারা আমরা নেক্সট স্যাটারডেতে আমরা শুধু বাগধারা পড়বো আর এই রচনাটার ফিডব্যাকটা দেখবো। ঠিক আছে, তো তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো